নমস্কার। নতুন একটা পর্ব নিয়ে আমি রঞ্জিনী হাজির আলাপি আসরে। আমার সঙ্গে আছেন একজন বিশেষ অতিথি। প্লিজ ওয়েলকাম প্রফেসর কবি সুবোধ সরকার। ধন্যবাদ। নমস্কার নমস্কার। স্যার, আমার প্রণাম দেবেন। আমার শুভেচ্ছা, আমার নমস্কার এবং সবাইকে আমার ভালোবাসা। স্যার, আচ্ছা। প্রথমেই জিজ্ঞেস করব হুম। কেমন আছেন। এই লকডাউনের সময় এবং বিশেষ করে এই একটা ভাইরাস পৃথিবীকে একেবারে পর্যুদস্ত করে ফেলেছে। এর মধ্যে যতটা ভালো থাকা যায়, এর মধ্যে একটা আতঙ্ক চারপাশে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। আবার পাশাপাশি এও ঠিক যে আহ, খুব ভয়ের কিছু হয়তো নেই এখনো পর্যন্ত, যা বুঝতে পারছি যে এ তো ফ্লুতে বা ইনফ্লুয়েঞ্জাতে ইউরোপ আমেরিকাতে প্রতি বছরে বহু বহু মানুষ মারা যায়, লক্ষাধিক মানুষ মারা যায়। সুতরাং দেখা যাক, লড়াই তো করছে সবাই, সারা পৃথিবী জুড়ে লড়াই করছে, ভারতবর্ষ লড়াই করছে, বাংলা লড়ছে। আমাদের ভালো থাকতে হবে, আর একটু সাহস জোগাড় করতে হবে। আমরা পারবো নিশ্চয়। আর কোথাও গিয়ে আমাদের কবিতা খুব মনে সাহস দেয়, কোথাও গিয়ে আমাদের বিশ্বাস করতে শেখায়, কোথাও গিয়ে ঘুরে দাঁড়াতে শেখায় বারবার। সে একদম তো সে তো বটে। কবিতা কবিতা শোকের সময়ে সান্ত্বনা দেয়। যখন রাস্তায় নামা দরকার তখন রাস্তায় নামতে বলে। কবিতা পিঠে হাত রাখে। কবিতা বিপন্ন মানুষের পাশাপাশি দাঁড়িয়ে থাকতে পারে, তার সঙ্গে সঙ্গে হাঁটতে পারে। সুতরাং কবিতার অনেক, যে কবিতায় কবিতাকে সমাজ হয়তো খুব পাত্তা দেয় না, খুব গুরুত্ব দেয় না, কবিদের খুব একটা আম, মান সম্মান করে বলেও মনে হয় না। একটু নামডাক হলে হয়তো করে, কিন্তু আহ, আহ, সমাজ শেষ পর্যন্ত কবিতার কাছে সেই মুখ লুকোয়। ঠিক যেভাবে দুষ্টু ছেলে মায়ের কোলে এসে মুখ লুকোয়, অনেকটা সমাজও তাই। শেষ পর্যন্ত কবিতা তার কাছে ধাত্রী, কবিতা তার কাছে মা। একদমই আমরা বারবার করে কোথাও গিয়ে বোধহয় নিজেদের খুঁজে নেয়ার চেষ্টা করি আহ, কবিতার মধ্যে। কোথাও গিয়ে মিল খুঁজে পাওয়ার চেষ্টা করি কবির মতের সাথে আমাদের নিজের মতের। প্রথমে আরেকটা কথাও বলতে চাইছি স্যার, আজকে এত ব্যস্ততার মধ্যে আপনি আজকে আপনার আপনি প্রফেসর, সঙ্গে আপনার লেখালেখির কাজ, তার মধ্যেও যে আজকে আলাপি আসরকে আপনি সময় দিয়েছেন তার জন্য আমরা আন্তরিক কৃতজ্ঞ। আর আমাদের বাকি আসরে অনেক কিছু আপনার থেকে শোনার আছে, অনেক কিছু উপলব্ধি করার আছে, আর নিজেদের সমৃদ্ধ করার আছে। থ্যাংক ইউ সো মাচ। আমারও খুব ভালো লাগছে এই আলাপি আসরে আসতে পেরে। মুহূর্তের মধ্যে দুটি মহাদেশ একটা তারের মাধ্যমে বা তারও হয়তো নেই, আমাদের যোগাযোগ স্থাপিত হলো। এই যে আমি আপনাকে দেখতে পাচ্ছি, আরো হাজার লোক আমাদের দেখতে পাবে বা দেখতে পাচ্ছে, এটাই সবচেয়ে বড় কথা। এটাও একটা নতুন মঞ্চ। আগে এই মঞ্চটা আমাদের ছিল না, এখন এই মঞ্চটা আমরা পেয়েছি।
এই মঞ্চ নিয়ে যখন কথা হচ্ছে, ঠিক এই বছরটা এতটাই অন্যরকম ভাবে আমাদের কাছে এসছে, অনেক কিছু নতুন ভাবে আমরা পেয়েছি। তো এই মঞ্চকে আপনার চোখে, আপনার মতে কি মনে হচ্ছে, কিভাবে আপনি পেয়েছেন? প্রথম যেদিনকে এই মঞ্চে কথা বলেছিলাম, একটু একটু অদ্ভুতুরে লেগেছিল যে আমার সামনে কেউ নেই, কাউকে দেখতে পাচ্ছি না, কিন্তু আমাকে কল্পনা করে নিতে হবে যে কালো কালো মাথাগুলো রয়েছে, ঠিক যেরকম মঞ্চ থেকে দেখতে পায় সামনে বসে আছে কালো কালো অজস্র মাথা। ঠিক সেরকম ভাবে আমার মনে হয়েছিল যে এটা যতই আবার অদ্ভুতুরে হোক না কেন, এটাই আমাদের নিউ নর্মাল। এটাকে আমাদের মেনে নিতে হবে, এভাবেই হয়তো পৃথিবী চলবে। অনলাইন ক্লাস নিতে হচ্ছে, সেটাও খুব অদ্ভুত ব্যাপার। ক্লাস নিতে হচ্ছে, মিটিং করতে হচ্ছে, কলেজ ইউনিভার্সিটি মিটিং গুলো করতে হচ্ছে, সব এইভাবে। সুতরাং এখন অনেকটা অভ্যেস হয়ে যাচ্ছে এবং এরপরে আরো অভ্যেস হয়ে যাবে। সুতরাং কবিতার জন্য এই জায়গাটা যেন নতুন একটা মঞ্চ তৈরি হলো, এটাই আমার মনে হচ্ছে। একটা সুবিধা হচ্ছে এই যে মঞ্চে যেতে হলে অনেক প্রস্তুতি লাগে, মানে ধরা যাক রবীন্দ্র সদনে যাব বা শিশির মঞ্চে যাব, সেটা যেতে হলে অনেক কিছু করতে হয়, তারপরে বাড়ি থেকে বেরোতে হয়, প্রস্তুতি তো নিতেই হয়, তারপরে বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে বসরে ঠিক জায়গায় নামরে মঞ্চে পৌঁছো, সেখানে সবার সঙ্গে দেখা হবে, এক কাপ চা হয়তো খেতে হবে, তারপরে মঞ্চে গিয়ে বসতে হবে, অনেক কিছু থাকে। এখানে যেমন এটা অন করলেই সরাসরি মঞ্চে প্রবেশ করা যায়, এইটার একটা সুবিধা আছে, এটাকে মেনে নিতে হবে। আর কোথাও গিয়ে আমরা যারা দেশের বাইরে অনেক দূরে রয়েছি, মনটা পড়ে থাকে সেই কলকাতাতে, সেই দেশে, তাদের জন্য কিন্তু অনেকটাই সুবিধা হয়েছে। আজকে আমরা অনেক ডিজিটাল প্রোগ্রাম নিশ্চয়ই। আমরা অ্যাটেন্ড করতে পারছি। আমার আমার মনে আছে লকডাউন শুরু হওয়ার, ঠিক লকডাউন যখন শুরু হলো কলকাতায়, আহ, এই মার্চ মাসের তৃতীয় সপ্তাহের শেষ দিকে, তো তখন তার পরে পরে আমাকে টরেন্টো থেকে, কানাডা টরেন্টো থেকে একটা দল আমাকে ফোন করলো, করে বললো যে এটা হবে, আপনাকে আমরা চাই, আপনার সঙ্গে একটা ইন্টারভিউ হবে, আপনি কবিতা পড়বেন, আপনার কবিতাও আমরা পড়বো, এই সবার একটা অনুষ্ঠান 1 ঘন্টা, এই যেরকম এখন হচ্ছে। তো আমি প্রথমে খুব অস্বস্তি বোধ করছিলাম, এটা ঠিক মেনে নিতে পারছিলাম, কিন্তু কি আশ্চর্য, এখন এটাকে আস্তে আস্তে অভ্যেস হয়ে গেল। যাই আমার কথা, যে নিউ নর্মাল বলে যে কথাটা সারা পৃথিবীতে চালু হয়েছে, সেটা হয়তো ফাইনালি সেই দিকেই আমরা যাচ্ছি, সেই অভ্যেস করে নেওয়ার দিকেই আমরা যাচ্ছি। আর এই সূত্র ধরেই আমার ভীষণভাবে মনে হচ্ছে আপনাকে এখন এই পড়াশোনার ব্যাপারেও একটু জিজ্ঞেস করি। আপনি সিটি কলেজের সাথে দীর্ঘদিন ধরে যুক্ত, অ্যাজ অ্যান অ্যাসোসিয়েট প্রফেসর ইন ইংলিশ ডিপার্টমেন্ট। তার সঙ্গে আপনি আবার ভিজিটিং প্রফেসর ইন ইউনিভার্সিটি অফ আয়োয়া সাথেও যুক্ত। তো এই ডিজিটাল, এই ভার্চুয়াল প্ল্যাটফর্মে আপনার পড়ানোর অভিজ্ঞতাও যদি আমাদের সবার সাথে একটু ভাগ করে নেন। একটা কথা প্রথমেই বলি, আপনি যে যে জায়গায়, বা তুমি বলছি, হ্যাঁ, তুমি যে জায়গায় বসে আছো, তোমাদের জায়গা থেকে, এই ইউকে থেকে, ইউরোপ থেকে ডিজিটাল ক্লাস বা ডিজিটাল সবকিছু, মানে গোয়িং ডিজিটাল ইজ ভেরি কমন, ইটস ভেরি ইজি নাও all over Europe, কিছু কিছু in some parts of Europe, but it is not that easy as it is in UK or in Germany or in France বা USA তে। হুম। কিন্তু আমাদের দেশে, অর্থাৎ যে দেশে তুমি জন্মেছো এবং বড় হয়েছে, সেই ভারতবর্ষে আমরা যে রয়েছি, ভারতবর্ষে কিন্তু একটা ডিজিটাল ডিভাইড তৈরি হয়ে যাচ্ছে। শুনলে শুনলে খবরটা শুনেছো কিনা জানি না, চমকে গেল আমার, তো মানে আমার চোখে জল এসে গেছিল সেদিনকে। আসামের একটি গ্রামে, গুয়াহাটি থেকে দূরে একটি গ্রামে, একটি ছেলে যে ক্লাসে ফার্স্ট হয়,
খুব কম বয়সী ছিল, তার মোবাইল নেই, তার ল্যাপটপ নেই, তার বাবা ক্ষেত মজুর, কিন্তু সে স্কুলে ফার্স্ট বয়। সে যখন অনেকগুলো অনলাইন ক্লাস হয়ে গেল, তখন সে মনের দুঃখে সুইসাইড করলো। তো সে বলে গেছে যে আমার তো মোবাইল নেই বন্ধুদের মতো, আমার তো ল্যাপটপও নেই, আমার পাশের বাড়িতেও নেই, আমি কি করে ক্লাসগুলো করব? সে ক্লাসগুলো করতে পারেনি এবং সে সুইসাইড করলো। মানে এটা কল্পনা করা যায় না। মানে এই যে ডিজিটাল ডিভাইড, এটা খুব ভয়ঙ্কর, এটা খুব কষ্টের, এটা খুব বেদনার, এটা খুব দুঃখের ভারতবর্ষের পটভূমিকা। ভারতবর্ষের মতো আরো অজস্র দেশে এই সমস্যা রয়েছে। ইউরোপ আমেরিকাতে নেই, কিন্তু এই মহাবিশ্বে অনেক দেশে এগুলো রয়েছে। সুতরাং আমার কাছে এই অনলাইনের এক্সপিরিয়েন্সটা খুব একটা ভালো নয়, এবং আমরা খুব কায়দা করে জোড়াতালি দিয়ে, যাতে এমন এমন ছাত্র আমাদের আছে সুন্দরবন আমফান হয়ে গেছে, সেখান থেকে তার সঙ্গে যোগাযোগ করে ফোন নম্বর নিয়ে তাকে ফোনে কিছুটা বলে দেওয়া, কিছুটা তার সে হয়তো হোয়াটসঅ্যাপ নেই, সেরকম সেরকম ব্যবস্থা নেই তার, তাকে অনেকটাই সেভাবে তৈরি করতে হয়েছে আমাদের। এবং তাকে ফোন করে হয়তো একজন বা দুজনকে কলেজে ডেকে এনে আমাদের সঙ্গে অন্যান্য আমাদের ডিপার্টমেন্টের অন্যান্য টিচার, অনেকটা ইয়াং স্টাফ যারা, ইয়াং টিচার যারা, তারা এগুলো করেছে। আবার হয়তো অনলাইনে ক্লাসে নিতে হয়েছে। তবে অনলাইনের এই এক্সপিরিয়েন্সটা কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয় হোক, যাদবপুর বিশ্ববিদ্যালয় হোক, যাদবপুর বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয় সারা ভারতবর্ষ অত্যন্ত নামী বিশ্ববিদ্যালয়, সেখানেও কিন্তু একই সমস্যা। হয়তো আইআইটি গুলোর মধ্যে এই সমস্যাটা অতটা নেই, আর সেখানেও কিছু নেই একেবারে আমি বলবো না, এই সমস্যাটা কিন্তু আছে ভারতবর্ষে। সেটাই, কোথাও গিয়ে বিভেদ সৃষ্টি করছে, কোথাও গিয়ে সেই সেই আবার পুরনো কথা আমরা ওরা সৃষ্টি হয়ে যাচ্ছে। আমরা ওরা হয়ে যাচ্ছে, এটা 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 এটাকে বেশিটা করতে দেওয়া উচিত না ভারতবর্ষে, না, ভারতবর্ষের না, মতো দেশে। তাহলে শিক্ষা ব্যবস্থাটাই মুখ থুবড়ে পড়বে, ওই আসামের একদম, ছেলেটির মতো অবস্থা হবে। সেটা একদম। সত্যি একটু মনটা ভারাক্রান্ত হয়ে গেল। হ্যাঁ, হ্যাঁ, মানে ঠিক আছে। কিভাবে আমরা এই 21st সেঞ্চুরিতে দাঁড়িয়েও যে এই বিভেদটা মেটাতে পারবো কিংবা কবে পারবো, এটা এটাও বোধহয় প্রশ্নটা উঠে এলো আমাদের সবার মনে। ঠিক, ঠিক। না, আমরা মানে আমি আমি একটা সহজ কথা বলি। আমার মনে হয় উচিত হবে ভারতবর্ষের সরকার, কেন্দ্রীয় সরকার এবং সমস্ত রাজ্য সরকার মিলে যদি সিদ্ধান্ত নেয় যে সমস্ত পড়ুয়ার হাতে ল্যাপটপ পৌঁছে দেওয়া হোক, হুম, একটা একটা ডেস্কটপ পৌঁছে দেওয়া হোক বা ল্যাপটপ পৌঁছে দেওয়া হোক, এটা এটা বাধ্যতামূলক করতে হবে। যদি এই জিনিস কন্টিনিউ করে, এই হুম, অবস্থা যদি কন্টিনিউ করে, আজকে 6 মাস হতে চলেছে, তারপরে যদি 1 বছর হয়, তারপর যদি আরো চলে, তাহলে তো ল্যাপটপ মানে এসেনশিয়াল, মানে পড়াশোনা করতে হলে ল্যাপটপটা লাগবে, ডিজিটাল। নিশ্চয়ই, নিশ্চয়ই, একদমই, একদমই তাই। এখন আমার আমার মনে হচ্ছে আমাদের পুরনো নর্মালি একটু চলে গিয়ে আপনার ছোটবেলাটা নিয়ে যদি আমরা একটু আমরা সেইখানে যদি আপনার সাথে চলে যেতে পারি, কিরকম ছিল দিনগুলো, কবে থেকে আপনি কবিতা লেখার মনে হলো, প্রথম লাইনটি এসেছিল আপনার থেকে, সবকিছু যদি বলেন আমাদের। আমার ছোটবেলাটা খুব আহ, আবার আমি ভারাক্রান্ত করতে চাইছি না, আমার ছোটবেলাটা খুব সুবিধের নয়। মানে I was a boy without a childhood. It was a difficult childhood. আমার বাবা এবং মা পালিয়ে এসেছিলেন ওপার থেকে, মানে পাবনা জেলা থেকে পালিয়ে এসেছিলেন, এবং কৃষ্ণনগর বলে একটা শহর আছে কলকাতা থেকে 100 কিলোমিটার দূরে, সেই শহরে আমি বড় হয়েছি। কিন্তু দারিদ্র্যের মধ্যেও আনন্দ ছিল। আমার ছোটবেলায় খুব ছোট ছোট জিনিস থেকে আমরা আনন্দ পেতাম। এখনকার মানে আমার ছেলে যখন শৈশব ছিল, এখন সে 6 ফিটের ওপর তার হাইট, সে এখন পিএইচডি করছে। কিন্তু সে যখন ছোট ছিল,
তারা সে কল্পনাই করতে পারে না, কল্পনা করতে পারেনি যে তার বাবা বা তার বাবা কাকারা বা জেঠুরা তারা কত সামান্য জিনিসে আনন্দ পেত। মানে যেমন ধরা যাক পুকুরে লাফ দিয়ে এপার ওপার করা, সাঁতার দেওয়া, এর থেকে বড় আনন্দ আমি কিছু পাইনি ছোটবেলায়। কি বিরাট আনন্দ! এখনো পুকুর দেখলে মনে হয় লাফিয়ে না। বা গাছে ওঠা, গাছে উঠে আম চুরি করা, এ আমার ছোটবেলায় একটা প্যাশন ছিল। ঢিল মেরে আম পাড়ার চাইতে গাছে উঠে লুকিয়ে চুরি করা এবং তারপরে ধরা পড়ে যাওয়া, এইসব নিয়ে যে মানে কি সাংঘাতিক সব ছোটবেলা কেটেছে মানে বন্ধুদের সঙ্গে, সে ভাবা যায় না। আরেকটা কথা বলি, প্রথম কবিতার কথা যেটা প্রশ্ন করলে, আমার এই ছোটবেলায় কোনো কবিতা ছিল না। আমার চারপাশে কোনো কবিতার বই ছিল না। কবিতা ছিল আমার কাছে একটা বিলাসিতা। কারা কবিতা পড়ে পাঠ্য বইয়ের বাইরে তাও আমার জানা ছিল। কবিতা যে পড়তে হয়, কবিতা পড়লে যে ভালো লাগে, এটাও আমাকে ছোটবেলায় কেউ বলে দেয়। কিন্তু কি আশ্চর্য, খুব আশ্চর্য, যে আমরা কৃষ্ণনগরে রেল স্টেশন ছিল একটা, সেটাই ছিল ছোট ছোট ভাড়ে আমরা বন্ধুরা চা খেতাম। আমার ঠিক 11 ক্লাসের পরীক্ষার আগে, তখন ওটাই ছিল একমাত্র স্কুল লিভিং পরীক্ষা, বড় পরীক্ষা, তারপর ওটা পাশ করেই কলেজে যেতে হতো। তো সেই কৃষ্ণনগর রেল স্টেশনে আমি দাঁড়িয়ে আছি আমার বন্ধুদের সঙ্গে, একটু চা খাচ্ছে, ওই ভাঁড়ে চা, সব আড্ডা হচ্ছে। কলকাতা থেকে একটা লোকাল ট্রেন আসছে, আমরা তখন বলতাম ইলেকট্রিক ট্রেন। প্রথম ইলেকট্রিক ট্রেন আমরা দেখলাম। তো ইলেকট্রিক ট্রেন আসছে কলকাতা থেকে, যেটাকে এখন আমরা বলি লোকাল ট্রেন। তো সেই ট্রেনটা আসছে, প্রচুর প্যাসেঞ্জার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে, এবং তার থেকেও বেশি প্যাসেঞ্জার নামবে, এরকম অবস্থায় আমরা দাঁড়িয়েছি। আমাদের পেছনে একটা বেশ পাঠানদের মতো দেখতে একটা ভবঘুরে, ভিকিরি নয়, ভবঘুরে ঘুরঘুর করছিল। তো বলতে পারছে না আমাকেও একটা চা দাও, এরকম একটা ব্যাপার ছিল, বলতে পারছিল। তারপরে সেই ট্রেনটা যখন এসে স্পিডটা কিছুটা কমেছে, স্টেশন প্ল্যাটফর্মে দাঁড়ালো, হঠাৎ গেল গেল রব, ওই লোকটি ট্রেনের সামনে ঝাঁপ দিল, এবং তারপর ট্রেনটা আস্তে আস্তে চলে গিয়ে স্টেশন প্ল্যাটফর্মে দাঁড়ালো। আমি এগিয়ে গিয়ে দুটো কোচ, দুটো কম্পার্টমেন্ট, তার মাঝখানে যে ফাঁক, সেই ফাঁকটা দিয়ে এরকম করে দেখছি কোথায় গেল লোকটা। দেখতে পেলাম উল্টো দিকের প্ল্যাটফর্মে সে হাতে একটা ঠোঙা, একটা পাউরুটির ঠোঙা, সেই পাউরুটির ঠোঙাটা তার মুখের কাছে ধরা, আর সেও আমাকে এরকম করে দেখছে। তার মুখে একটা অদ্ভুত হাসি, মানে সেটা মৃত্যুর মুখ থেকে ছো মেরে এক ঠোঙা পাউরুটি তুলে, কাটা কাটা পাউরুটি থাকতো তো, কেটে দিত পাউরুটি। হ্যাঁ, এখনকার মতো অত আধুনিক ব্যবস্থা নয়, না। গ্রামগঞ্জে যেরকম পাউরুটি পাওয়া যেত ছোট টুকরো। হ্যাঁ, সেইটা নিয়ে সে একটা কামড় দিয়েছে, আর সে আমাকে দেখে সে হাসছে, তার মুখ থেকে একটা অদ্ভুত হাসি ঠোঁট থেকে চলে যাচ্ছে। এই হাসিটা দেখে আমি চমকে গিয়েছি, এবং এই হাসিটা দেখে আমি সেদিন রাত্রিরে বাড়ি ফিরে জীবনে প্রথম সম্পূর্ণভাবে নিজের থেকে কয়েকটা লাইন লিখলাম। সেগুলো কি আমি জানি না, কিন্তু এই হাসিটা নিয়ে, সেই আমার প্রথম কবিতা। সেই কবিতাটাই হতে পারতো আমার শেষ কবিতা, কিন্তু বিস্ময়কর ঘটনা, ওই কবিতাটা আমার হারিয়ে গেছে, কোনো বইতে নেই। এটা আমার, আমি যে গল্পটা বললাম, এই গল্পটা আমার শ্রেষ্ঠ কবিতার ভূমিকায় আমি লিখেছিলাম। কবিতাটা হারিয়ে গেছে, কিন্তু ওই হাসিটা হারাই। ওই হাসিটা আজও আমি দেখতে পাই। ওই হাসিটা কৃষ্ণনগর ছাড়িয়ে, কলকাতা ছাড়িয়ে, মেদিনীপুর ছাড়িয়ে, ভারত মহাসাগর পার হয়ে আফ্রিকার দিকে চলে গেছে।
আফ্রিকা থেকে ল্যাটিন আমেরিকার দিকে চলে গেছে। এই হাসিটাই কিন্তু আমাকে গত 40 বছর লিখিয়ে নিয়ে আসছে। কোনো একটা জায়গায় আমার মনে হয়েছিল ওই হাসিটা নাম হচ্ছে পভার্টি লাইন, ওই হাসিটাই হচ্ছে আসলে খিদে। এটা এখন জীবন জয়ের আনন্দ। আমার আমার কবিতায় অনেক খিদের কথা আছে। সেটা শুধু ভারতবর্ষের খিদে নয়, সেটা এমনকি আফ্রিকা, ল্যাটিন আমেরিকা, আরো অনেক জায়গার কথা আছে। খিদে ব্যাপারটা আমার কাছে খুব রেকারিং একটা মোটিভ। এটা বারবার ইট কিপস অন রিটার্নিং টু মাই পোয়েট্রি। এই ব্যাপারটা আমি লক্ষ্য করেছি। এই হচ্ছে আমার ছোটবেলার গল্প। তো মানে আমার এটা পুরোটা শুনে মনে হলো খুব অবজার্ভ, আপনি ছোটবেলা থেকেই খুব অবজার্ভ করতে পছন্দ করতেন, ভালোবাসতেন, আর সেখানে কোথাও গিয়ে লেখাতে সেটা আস্তে আস্তে বেরিয়ে এসছে কি পরবর্তীকালেও? এটা যে তুমি বললে, একটু সাহস দিলে বলে আর দুটো ছোট্ট ব্যাপার বলি। ধরো আমাদের বাড়ি থেকে আমরা অনেকগুলো ভাড়া বাড়িতে থেকেছি আমরা। বাবা যেহেতু রিফিউজি, এক বাড়ি থেকে আরেক বাড়ি, আরেক বাড়ি থেকে আরেক বাড়ি, এইভাবে আমাদের ভাড়া বাড়িতে কাটাতে হয়েছে। তো আমার মনে আছে রায়পাড়া থেকে, কৃষ্ণনগরের রায়পাড়া থেকে একটা রাস্তা চলে গেছে ম্যাথর পট্টির দিকে। তো ম্যাথর পট্টিতে আমি সামনে গিয়ে দাঁড়িয়ে পড়তাম। ম্যাথর পট্টিতে শুয়োর, মানে মারা হতো। ওরা শুয়োরের মাংস খায় আর কি। যেটা সারা ইউরোপ, আমেরিকায়, এমনকি ভারতেও বিরাট ডেলিকেসি। তো আমি অবাক হয়ে, আমি তখন বাচ্চা, ক্লাস 7-8 পড়ি, হাঁ করে তাকিয়ে তাকিয়ে দেখতাম ওরা কিভাবে কি করছে, কিভাবে মারছে, ভয়ঙ্কর নিষ্ঠুর। কিন্তু সেগুলো আমি সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম। তারপরে ওরা যখন খাওয়া দাওয়া করতো কখনো গিয়ে দাঁড়িয়ে আমি দেখেছি। এইটা যেমন সত্যি। আমার আর একটা পাড়া ছিল, সেটা হচ্ছে কামারপট্টি। কামারপাড়া কৃষ্ণনগরের সমস্ত প্রফেশন অনুসারে পাড়ার নাম ছিল। রাজা কৃষ্ণচন্দ্র রায় সময় থেকে এটা আছে। কুমোর পাড়া, তারপরে কামারপাড়া, সোনাপট্টি, এগুলো সব প্রফেশন অনুসারে নাম। হ্যাঁ, শিক্ষক শিক্ষক কলোনি বা শিক্ষক পাড়া, সেখানে সব শিক্ষকরা থাকতেন। এটা অদ্ভুত একটা মানুষের, সারা পৃথিবীতেই মানুষ এভাবেই থাকে, বিস্ময়কর। এখনো আমেরিকাতে, এখনো আমেরিকাতে গেলে কোনো কোনো জায়গা ওদিকে যাবে, ওটা তো কৃষ্ণাঙ্গদের পাড়া, ব্ল্যাক কমিউনিটিরা থাকে, ও ওদিকে ল্যাটিনোসরা থাকে। তো এখন আমেরিকাতেও তাই। তো রাজা কৃষ্ণচন্দ্র রায় সে 200-250 বছর আগে এটা ঠিক করেছিলেন। তো কামার পাড়াতে গিয়ে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম কিভাবে হাঁপড় টানছে, কিভাবে লোহা নিয়ে আসছে, লোহা পেটাচ্ছে, এবং কিভাবে আমার দেখে মনে হতো আমি কবে লোহা পেটাবো, কবে লোহার থেকে এরকম একটা একটা বটি তৈরি করব। এগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম, খুব ভালো লাগতো দেখতে। ফলে ছোটবেলার এইসব অভিজ্ঞতা হয়তো পরবর্তী সময়ে লেখার কাজে লাগে। সেটাই। আর তারপরে আমরা পেয়ে গেছি প্রায় 26টি কবিতার বই আপনার থেকে, তার মধ্যে অসংখ্য মন ছুঁয়ে যাওয়া। সত্যি কথা বলতে যখন আমি আপনার এই কবিতা তো পড়ি আর এটা হ্যাঁ, এখন আবার সংখ্যাটা একটু বেড়ে গেছে। এই আচ্ছা, এই গত সপ্তাহে আমার আর একটি বই বেরিয়েছে, আম, দিনের বেলা দেখা যায় না। এটা একটু খুব বড় বাহ, একটা বই, প্রায় 160 পাতার বই। এটা সব গত 1 বছরে যা কবিতা লিখেছি সেগুলো নিয়ে, দিনের বেলা দেখা যায় না। দিনের এটা বেলা যদি দেখা যায়। আনন্দ পাবলিশার্স, মানে যেটা সিগনেট, আনন্দ পাবলিশার্স যে সিগনেটটা এখন কবিতার বই ছাপে, সেখান থেকে বাহ, প্রকাশিত হয়েছে। সুতরাং মাঝখানে আরো দুটো বই বেরিয়েছে, ফলে বই তো বেড়েই চলেছে, বেড়েই চলেছে। সেইভাবেই বোধহয় সেই সব স্মৃতি অভিজ্ঞতা গুলো নিয়ে। আর আমার এটা ভীষণ ভাবে বলতে ইচ্ছে করছে, আর আমার অনেক পরিচিতদের থেকেও তারাও সহমত। আমি যেইটা উপলব্ধি করি যখন আমি আপনার কবিতা পড়ার আর বোঝার চেষ্টা করি, কখনো কবিতা পড়ে আমার গলা ধরে আসে, আর নালে গায়ে কাঁটা দেয়।
কিছু কিছু কবিতা পড়ে গায়ে কাটা দেয়, কিছু কিছু পড়ে কবিতা পড়ে গলা ধরে আসে। তো এই আমার, আমি বলবো আমার উপলব্ধি। তো সেখান থেকে আমার মনে হচ্ছে যে আপনাকে জিজ্ঞেস করি, খুবই কঠিন প্রশ্ন বোধহয় হতে চলেছে যখন নিজের নিজের সৃষ্টিকে যদি বলি পছন্দের সৃষ্টি বেছে নিতে, কিন্তু তাও আমার খুব মানে আমার দর্শক বন্ধুদের খুবই জানাতে ইচ্ছা করছে যে আপনার সব থেকে চারটে, এই মুহূর্তে যদি বলি যে চারটে প্রিয় কবিতা, আর কিভাবে তার সূত্রপাত হয়েছিল, এই যদি জার্নিটা একটু ভাগ করে নেন আমাদের সাথে। দর্শকদের সুবিধার জন্য আমি সেই চারটে কবিতার কথাই বলবো, যে কবিতাগুলো খুব শোনা যায়, বা শোনা যায় মুখে মুখে, শোনা যায় স্কুল কলেজে, শোনা যায় বিভিন্ন অনুষ্ঠানে, শোনা যায় পাড়ার পাড়ার অনুষ্ঠানে, শোনা যায়। এই যে কবিতাগুলো শোনা যায় সব জায়গায়, সেগুলোর মধ্যে থেকে বলি, যেমন রূপমকে একটা চাকরি দিল, রূপমকে নিয়ে লেখা ওই কবিতা। বা তারপরে পরেই লিখেছিলাম, কয়েক মাস বাদেই লিখেছিলাম শাড়ি বলে কবিতাটা। তো শাড়ি কবিতাটা তখন ছড়িয়ে পড়েছিল। তারপরে ধরা যাক যে এই গুজরাটের সময়, তাও প্রায় আজ থেকে 20-21 বছর হয়ে গেল, তখন আমি লিখেছিলাম আমি ফিরোজা একটি ভারতীয় মেয়ে। তো এই কবিতাটা লিখি। বা একেবারে ধরা যাক যে সাম্প্রতিক কালের যদি কোনো কবিতা কথা বলি, কৃষ্ণকলি মাহাতো বলে একটি কবিতা। এই কবিতাটাও এই ফেসবুকে সারাক্ষণই ঘুরে বেড়ায়, বিভিন্ন জন বহু লোক বলেছে। তো এই চারটি কবিতা কথা এই কারণে বললাম আমি, যেহেতু আপনি তুমি চারটের কবিতার কথাই বললে। চারটে তো অনেক কবিতা, একটা কবিতাও যদি কেউ মনে রাখে তাহলেই আমি খুশি। সবাই মানে আমার দৃঢ় বিশ্বাস, আর নিজের আমি কথা বলছি, প্রতিটি যত কবিতা আমি পড়ার সুযোগ পেয়েছি এখনো অব্দি, প্রত্যেকটি একই, ঈদের গায়ে কাটা দেয়, নালে গলা একদম ধরে আসে আমার পড়তে গিয়ে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আর থ্যাংক ইউ। আর উপলব্ধি বয়সের সাথে সাথে আমি এটাও লক্ষ্য করেছি, আর এটাও আমি, এই প্রশ্নটা আমি আপনার কাছেও করব, উপলব্ধি অন্যরকম ভাবে আসে। আজ থেকে 10 বছর আগে আমি যখন ময়ূরপঙ্খী পড়েছিলাম, আর হ্যাঁ, আমি এখন ভালো মনে করিয়ে দিয়েছো, মনে করিয়ে দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। ময়ূরপঙ্খীকেও রাখলাম, 5টা হয়ে গেল। তো এখন যখন পড়ি আমি আরো অনেক অন্যভাবে উপলব্ধি করি। তো আপনার ক্ষেত্রেও কি সেরকম হয়, যখন একটা সৃষ্টি করলেন বেশ কিছু বছর পরে মনে হলো না, এটা তো আরেকটু অন্যরকম ভাবে আমি লিখতে পারতাম, কিংবা আমার লেখার ইচ্ছে রইলো, এই এই এরকম কি? আহ, এটা যে মনে হয় না তা নয়, তাই জন্য বরঞ্চ অনেক সময় আমি আমার নিজের কবিতা আহ, শুনতে কেউ যদি বলে, আমি প্রায় পালিয়ে আসি, কোনো মঞ্চ থেকে হোক। বা এই এখন তো খুব সোজা হয়ে গেছে, ঘন ঘন হোয়াটসঅ্যাপে সবাই পাঠিয়ে দেয়, হোয়াটসঅ্যাপেও আমি খুলে শুনি না আমার নিজের কবিতা। শুনতে গেলে আহ, মন ভালো হওয়ার চাইতে মন খারাপ হয় বেশি। প্রথমত কি শুনবো, কে পড়েছে, কেমন ভাবে পড়েছে, কত খারাপ ভাবে পড়েছে, সেটার জন্য বলছি না আমি, সেটা তো আছেই। কিন্তু তার চেয়েও বড় কথা যে নিজের কবিতা শুনতে শুনতে তখন ধরা যাক যে সে কবিতাটা লিখেছি 30 বছর আগে, 35 বছর আগে, বা 20 বছর আগে, বা 15 বছর আগে, সেই অনুভূতিটা তখন ছিল, সেই অনুভূতিটা এখন পাল্টে গেলেও যেতে পারে। এটা যেমন সত্যি, আবার এটাকেও আমি সত্যি বলে মানি যে ওই সময় যে আমি ভেবেছিলাম, ধরা যাক 15 বছর আগে আমি ভেবেছিলাম, বা ধরা যাক 1992-93 আমি লিখলাম ভালো জায়গাটা কোথায় বলে কবিতাটা। আমার ছেলে তখন ছোট্ট, 3 বছরে। 93-94 লিখেছিলাম, সোভিয়েত পতনের, সোভিয়েত ইউনিয়ন, আফটার দ্য কোল্যাপস অফ দ্য সোভিয়েত ইউনিয়ন।
কিন্তু কবিতার মধ্যে সোভিয়েত ইউনিয়ন যত না আছে তার থেকে অনেক বেশি হচ্ছে আমি আমার ছেলের সঙ্গে কথা বলছি। তো এই যে কথা বলছি ছেলের সঙ্গে, এই যে অনুভূতিটা, সে তার তখন 3 বছর বয়স, আর আমিও তখন তরুণ পিতা। আমি বাবা হিসেবেও আমি খুব নবীন। মাত্র 3 বছর বয়সের একটি পুত্রের সঙ্গে আমি কথা বলছি দুপুরবেলা, এবং সেটা আম, ওর মতো করে। তো সেই কবিতা, সেই মুহূর্তে যে লিখেছিলাম, সেই অনুভূতিটা এখনো আমার কাছে খুব টাটকা, এবং এটাকে আর আমি পাল্টাতে পারবো না। হুম। এটা 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 ভালো হোক, খারাপ হোক, মন্দ হোক, মাঝারি হোক, যাই হোক না কেন, এটাকে আমার পাল্টানোর কোনো অধিকার নেই। কেননা একটা কথা আমিও বিশ্বাস করি, আমি যে যে মুহূর্তে কবিতাটা লিখলাম, বা আমি একটা বই লিখলাম, বা আমি একটা উপন্যাস লিখলাম, বা আমি একটা প্রবন্ধ লিখলাম, সেটা কিন্তু সেই সময়ের প্রেক্ষিতে ওটা একেবারে ফ্রিজড হয়ে গেল। আমি ওটাকে আবার চলমান করতে পারি না। এটা করলে এক ধরনের অন্যায় হয়। তাই জন্যই বিখ্যাত কথাটা, সারা পৃথিবী বিখ্যাত, একাডেমিক্স এই কথাটা খুব আলোচনা হয়, যে অথর ইজ ডেড। তোমার কাছে টেক্সটটা যখন পৌঁছচ্ছে, কবিতাটা যখন পৌঁছচ্ছে, বা উপন্যাসটা যখন পৌঁছচ্ছে, তখন তুমি লেখক তোমার কাছে বেঁচে থাকলেও আসলে তিনি মৃত। তার লেখা হয়ে গেছে। তিনি আর তোমার কাছে এই এই লেখার জন্য তিনি আর তোমার কাছে কিছু করতে পারবেন না। সুতরাং আমার কাছেও ঠিক একই রকম মনে হয়, যে একটা কবিতা আমি 92 সালে লিখেছি কিংবা 85 সালে লিখেছি, সেটা তখনকার সত্যে, তখনকার ঘটনার পরিপ্রেক্ষিতে এই কবিতাটা আহ লেখা হয়েছে। এখন আমি এটাকে আবার নতুন করে লিখতে পারি না, সেই অধিকার আমাকে দেওয়া হয়। এটা অন্য। আর যদি আমি বলি এর মধ্যে থেকে যে 5টি কবিতা নিয়ে আমরা এক্ষুনি 6টি কবিতা যদি আমি বলি, তার তো একটা ব্যাকগ্রাউন্ড। 6 নম্বর কবিতাটি আপনি বললেন যে কি চিন্তা ভাবনার থেকে। 5টার মধ্যে যদি একটি কবিতা বেছে নিয়ে বলি যে কিভাবে, কি আপনাকে নাড়া দিয়েছিল এরকম কবিতা লিখেছিলেন? এই যে রূপমকে একটা চাকরি দিন, এই কবিতাটা আমি যখন লিখলাম, আমিও তখন একজন নবীন অধ্যাপক, একজন শিক্ষক একেবারে। আহ, আমি যখন সিটি কলেজে জয়েন করি, ফাইনাল ইয়ার, তখন সে ফাইনাল ইয়ারের ছেলেটি, একটি ছেলে যাকে আমি চিনতাম, তার তার নাম হয়তো রূপম ছিল না, আমি রূপম করে নিয়েছি। তারপরে 2 বছর সে এমএ পড়লো। এবার এই 2 বছর বাদে আমার কাছে একটি সকালবেলা খবর এলো যে রূপম সুইসাইড করেছে। I was terribly shocked. মানে it moved me to tears. ছাত্র বা নবীন অধ্যাপকের অভিজ্ঞতা এসব নেই, ছেলেটার মুখ একেবারে ভেসে উঠলো। 2 বছর আগে ছেলেটাকে জলজান্ত এখানে দেখেছি, আমার কলেজে, আমার করিডোরে, আমার স্টাফ রুমে ঘুরে বেড়াচ্ছে, আর সে আজকে নেই। সে একটা চাকরি চেয়েছিল, চাকরিটা পায়নি, এবং হতাশ হয়ে সে সুইসাইড করল। তো এটা আমাকে সাংঘাতিক ভাবে নাড়া দিয়েছিল। একটুকুনি হয়তো বিষয়, কিন্তু এই কবিতাটা প্রায় 30 বছর ধরে পরীক্ষা দিতে দিতে গিয়ে এসেছে। কত রকমের যে পরীক্ষা দিল এই কবিতাটা, কত মানুষ যে আমাকে বলেছে কেন এরকম একটা কবিতা লিখেছে। কেউ কেউ বলেছে এই কবিতাটা বড় কষ্ট দেয়, আবার কেউ কেউ বলেছে এই কষ্টটার মধ্যেই হয়তো একটা পথ খুঁজে পাই আমরা। আবার রাজনৈতিক পালাবদলের সঙ্গে রাজনৈতিক বিশ্বাস অবিশ্বাসের জায়গা থেকেও অনেক রকমের প্রশ্ন আছে। কেননা আনএমপ্লয়মেন্ট তো ভারতবর্ষে চিরস্থায়ী ঘটনা, অন্তত আমরা আমাদের জীবনে তো তাই দেখে গেলাম। আনএমপ্লয়মেন্ট ছিল, আনএমপ্লয়মেন্ট আছে, আনএমপ্লয়মেন্ট থাকবে। আনএমপ্লয়মেন্ট যেদিনকে উঠে যাবে, যখন কোনো রূপম আর বলবে না আমাকে একটা চাকরি দাও, এ তো স্বর্গ, এ তো স্বপ্ন। সেটা তো আমেরিকাও করতে পারিনি, ইউরোপও করতে পারিনি। আর আমরা তো প্রায়
গরিব দেশ, বলতে গেলে একটা ডেভেলপিং কান্ট্রি, স্টিল ডেভেলপিং। তো সে কি করে করবে? তো সেই জায়গা থেকে লেখা। এখন আবার অনেকে আমাকে বলে যে তারা একটু রাজনৈতিক ভাবে উষ্মা প্রকাশ করে, বলে সেই সময় তো লিখেছিলেন, এখন কি আবার রূপমকে নিয়ে লিখতে পারবেন? ঠিক কিছুক্ষণ আগেই তোমাকে যে কথাটা বলেছি, যে কোনো কবিতায় আবার নতুন করে লেখা যায়, কোনো কবিতায় লেখা যায় না। রবীন্দ্রনাথকে যদি বলা হতো, আমি একটা বড় উদাহরণ দিচ্ছি, নিশ্চয়ই পাঠকরা বুঝবেন আমি তুলনার জন্য বলছি না, বা পাবলো নেরুদার কথা বলতে পারি, রবীন্দ্রনাথের কথা বলতে, তারা আমাদের মাথায় সবসময় আছেন বলে আমি বলছি। রবীন্দ্রনাথকে যদি বলা হতো শেষ জীবনে যে আপনি আরেকবার নির্ঝরের স্বপ্নভঙ্গটা লিখে দিন না, আমার ধারণা রবীন্দ্রনাথ যদি লিখতেনও অত্যন্ত খারাপ হতো। নির্ঝরের স্বপ্নভঙ্গের চাইতে নির্ঝরের স্বপ্নভঙ্গ 2 অত্যন্ত একটি খারাপ কবিতা হতো। সুতরাং এই জন্যই আমি বলছি যে ওই অনুভূতি যেখান থেকে লেখা, ওই মুহূর্তে একটা ঘোরের মধ্যে, একটা একটা এমন একটা চিন্তা স্রোতের মধ্যে থেকে উঠে আসে কবিতা, যে আবার তাকে 30 বছর বাদে লেখা যায়। আমি রূপম লিখতে পারবো না। কোথাও গিয়ে স্যার মনে হচ্ছে আঘাত কি লেখার মানে আউটবার্স্টটা হয়, একদম। আনন্দ থেকে আঘাত বেশি সেটাকে সাহায্য করে? উম, এটা এটা তো খুব খাঁটি কথা বলেছো। আম, উম, আনন্দ আছে কবিতায়, সে দুঃখের মধ্যেও আনন্দ আছে। যেমন ধরো খুব সুখী মানুষ, আহ, খুব সুখী মানুষকে দেখলে আমার কেমন যেন ভয় হয়, যেন মনে হয় মানুষটা সম্পূর্ণ হয়। তার তো একটা কোথাও একটা দুঃখ বোধ থাকবে, একটা উম, একটা মেলানকলি থাকবে। একটুও দুঃখ নেই, এমনকি সুখ আমরা চাই। তো কবিতা হচ্ছে ওই একটা সুখের ঘরে হঠাৎ একটা জানলা দিয়ে একটা দুঃখ ঢুকে পড়ার মতো। তো সেটুকুনি যদি না থাকে, আর প্রত্যেকটা মানুষের মধ্যেই তো একটা একটা কষ্টবোধ, যিনি অসম্ভব সফল তার মধ্যেও একটা কষ্টবোধ আছে। বিল গেটসের মধ্যেও কষ্টবোধ আছে, আমি তার লেখায় পড়েছি। তার ছোটবেলাও খুব আম, সুবিধের ছিল না, খুব শান্তির ছিল না, অনেক অভাবের মধ্যে দিয়ে বিল গেটস হতে হয়েছে। মার্ক জুগারবার্গ অনেক ঝামেলার মধ্যে দিয়ে তার কলেজ জীবন, তার যৌবন, এমনকি আম, আহ, আরো অজস্র উদাহরণ, আর উদাহরণ বাড়িয়ে লাভ নেই। আমার কথা হলো যে দুঃখ থাকে, তার জন্যই হয়তো কবিতা মানুষকে ছেড়ে কোনোদিন যায়নি। মানুষ না, ঘুরে ফিরেই হয়তো কবিতার কাছে আসে, হয়তো আনন্দ পেতেই আসে, সেটা দুঃখের পথ দিয়ে হয়তো একটা সময় একটা সিলভার লাইন দেখতে পায়, সেই সিলভার লাইনটার জন্যই হয়তো মানুষ আসে। আমার মনে হয় কবিতা খুব বাস্তব, আর বাস্তব মানেই তো সেখানে সুখ দুঃখ কষ্ট বেদনা সব থাকবে। হ্যাঁ, আবার আবার কবিতার একটা বড় অংশ হয়তো কল্পনা, সেই কল্পনার মধ্যেও কিন্তু দুঃখ আছে, সুখ আছে, আনন্দ আছে, বেদনা আছে, উল্লাস আছে। এই সব নিয়েই কবিতা। এই জন্য তো কবিতা এত বিচিত্র হয়। কবিতা তো একরকম নয়। জীবনানন্দ দাশ একটা মারাত্মক কথা বলেছিলেন এবং খুব সহজ করে বলেছিলেন। কি করে এত সহজে এই কথাটা বলেছিলেন আমি ভাবলে অবাক হই। উনি বলেছিলেন কবিতা অনেক রকম, মানে একেবারে মানে একটা হিরে, এই কথাটাকে আমার মনে হয় একটা হিরে। কবিতা অনেক রকম, কবিতা তো অনেক রকমই হবে, তা নাহলে তো কবিতার কাছে আমরা যাবো কেন? এমনকি একজন কবির কবিতাও অনেক রকম। যেমন রবীন্দ্রনাথ কত রকম ভাবে তিনি লিখেছেন, এমনকি জীবনানন্দ দাশ তিনিও প্রথম জীবনে লিখছেন চুল তার কবেকার অন্ধকার বিদিশার নেশা, বিদিশার নেশা, চুল তার কবেকার অন্ধকার বিদিশার নেশা। আবার শেষ জীবনে লিখছেন, শেষ জীবনের শেষের দিকে লিখছেন যে একটি মোটর কার গাড়লের মতো গেল কেশে। গাড়ল শব্দটা ব্যবহার করেছিলেন জীবনানন্দ দাশ তার ধূসর পাণ্ডুলিপির জগৎ, তার রূপসী বাংলার জগৎ, তার বনলতা সেনের জগৎ, একেবারে
টোপকে সেটাকে পরিত্যাগ করে হুম। একেবারে নতুন ভাষায় তিনি লিখেছেন। রবীন্দ্রনাথের ক্ষেত্রে এটা বারবার হয়েছে, আরো অনেকে, পাবলো নেরুদার ক্ষেত্রে হয়েছে, ডব্লিউ বি ইয়েটস এর ক্ষেত্রে হয়েছে, হুম। বহুজনের ক্ষেত্রে। আমরা কবিতার থেকে মানে আপনি তার সাথে আহ, দুটো ট্রান্সলেশনের কাজও আপনি সম্পূর্ণ করেছেন, তার সাথে ট্রাভেলগ লিখেছেন আমেরিকার ওপরে। তো এই রকম ধরনের কাজ করে আপনি কতটা তৃপ্ত বোধ করেছেন? আর ট্রান্সলেশনে আমি পার্টিকুলারলি জিজ্ঞেস করবো একটু যে কিভাবে, মানে আপনি কি সত্যি ট্রান্সলেটেড ওয়ার্ক গুলোতে তৃপ্ত হওয়া যায়, যে যেইভাবে প্রকাশ পায় অন্য ভাষায়? এটা 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 খুবই জরুরি প্রশ্ন, আমি খুব সংক্ষেপে সহজ করে বলবো। আমি বহুদিন ধরে অনুবাদ করছি, এবং অনুবাদ করে আমার খুব আনন্দ হয়। আমি ইউরোপ আমেরিকার কবিতার অনুবাদের চাইতেও, যেহেতু তার একটা ঐতিহ্য আছে, বিশেষ করে বুদ্ধদেব বসু যে অনুবাদ চর্চার ঐতিহ্য তৈরি করে গেছেন, সেটা ভারতবর্ষেই দুর্লভ। আমি ভারতীয় কবি, আমারই সমান সময়ের কবি বা আমার চাইতে বয়সে নবীন যারা, তরুণ যারা, তাদের কবিতা বহু অনুবাদ করেছি। এবং ভাষানগর পত্রিকাটা যে আমরা করেছি এত বছর ধরে, সেখানে এই অনুবাদ ছাপা হবে বলেই করেছি। সুতরাং এই ভারতীয় কবিতার অনুবাদের একটা ব্যাপার আছে। তাতে কি হয়, অনুবাদটা আমি হয়তো হিন্দি থেকে করছি, আমি কোনো মণিপুরি কবির কবিতা অনুবাদ করছি, মণিপুরি আমি জানি না, অবশ্যই ইংরেজি থেকে করছি, বা মালায়ালি কবির কবিতা অনুবাদ করছি, অবশ্যই থ্রু ইংলিশ, এটা একটু মেনে নিতেই হবে। বা কবির সঙ্গে যেহেতু জীবিত কবি, তাদের সঙ্গে দেখা হয়েছে, তাদের সঙ্গে বসে যাতে আরেকটু ক্লোজ হওয়া যায়, মানে to get closer to the original of the text, তো তাতে তাদের সঙ্গে বসে কাজ করেছি ওয়ার্কশপের মধ্যে দিয়ে, সেখানে অনেক সুবিধা হয়েছে। এই অনুবাদ সব সময়, এখন যিনি বাংলায় অনুবাদ করছেন তিনি তো চাইবেন বাংলা ভাষার যারা পাঠক, তারা যেন বাংলাটা পড়ে মনে করেন যে তারা একটা কবিতা পড়লেন, অনুবাদ করলেন। এটা কিন্তু মাথায় রাখতে হবে, এটা ভীষণ জরুরি। এ ব্যাপারে দুটো উদাহরণ আছে বাংলা ভাষা, মারাত্মক দুটো উদাহরণ। সেই উদাহরণ দুটো মাথায় যদি আমরা রাখতে পারি, তাহলে কিন্তু দারুণ কাজ হয়। এক হচ্ছে সুভাষ মুখোপাধ্যায়ের অনুবাদ, পাবলো নেরুদার অনুবাদ, বা নাজিম হিকমতের অনুবাদ। যে অনুবাদ করে আমি ছোটবেলায় যখন উৎপল দত্তের কণ্ঠে জেলখানার চিঠি শুনেছিলাম, আমার আমি জানতাম যে এই কবি আমাদের একজন বাঙালি কবি, অনুবাদটা করেছেন একজন বাঙালি কবি, তিনি সুভাষ মুখোপাধ্যায়। কিন্তু জেলখানার চিঠি যে কবিতাটা, সেটা তো নাজিম হিকমতের কবিতা, সেটা তো জেলখানাতে বসে তিনি লিখেছেন। কিন্তু আমার সবসময় কবিতাটা শুনে মনে হয়েছে একজন বাঙালি কবির কবিতা পড়ছি, মনে হচ্ছে সুভাষ মুখোপাধ্যায়েরই কবিতা পড়ছি। এই যে ক্ষমতাটা, এটা সুভাষ মুখোপাধ্যায় ছিল। কিংবা বোদলেয়ারের অনুবাদ বা রিলকের অনুবাদ, রায়নের ম্যানিয়ার রিলকের যে অনুবাদ, বা শার্ল বোদলেয়ারের যে অনুবাদ বুদ্ধদেব বসু করেছিলেন, তা কিন্তু তার মেঘদূতের অনুবাদের মতোই চমৎকার। মেঘদূতের অনুবাদের মতোই মনে হয়েছে যেন আমি কোনো বাংলা কবিতা পড়ছি। এইটা ভীষণ জরুরি, তা না হলে পাঠক নেবে না। পাঠক নেবে না, তা না হলে পাঠক পাঠক কোনো একটা জায়গায় যদি বুঝতে পারে যে আমি কোনো ফরেন এলিমেন্ট আমাকে জোর করে আমাকে দেওয়া হচ্ছে, সাধারণ পাঠক সেটা নেবে না। হয়তো পণ্ডিত পাঠক যারা, এগিয়ে থাকা পাঠক যারা, একাডেমিক্সের যারা লোকজন, তারা হয়তো তাদের কাজের জন্য সেটা ব্যবহার করতে পারে। কিন্তু আনন্দ পেতে হলে, কবিতার কাছ থেকে যেরকম আনন্দ পায়, মানে আফ্রিকা কবিতাটা শুনে যেরকম আনন্দ পায়, বা ধরা যাক যে গান না শুনেও গীতবিতানের একের পর এক যদি গান আমরা পাঠ করি, গীতবিতানের গানগুলো হয়তো কবিতার থেকেও মহান, সেগুলো
সেগুলো পাঠ করে যদি শুনি সুর ছাড়ায়, গান ছাড়ায়, এই যে আমার এক্ষুনি আমার এই জানলার বাইরে বৃষ্টি হচ্ছে ঝমঝম করে, আমার শুধু বারবার মনে হচ্ছে তোমার সঙ্গে কথা বলতে গিয়ে শ্রাবণের ধারার মতো করুণ ঝরে। তো এই যে শেষ গানটার শেষ লাইনে, শেষের দিকে একটা লাইন আছে, রবীন্দ্রনাথ কি কি অসম্ভব মিলিয়েছিলেন, কি সাংঘাতিক। এই যে শ্রাবণের ধারা ঝরে পড়ার একটা লাইন শেষে বলছে, পরুক ঝরে বুকের পরে, বুকের পরে, বুক মানে বুকা, বুকা মানে শুকনো বা শুকিয়ে গেছে, বুকের পরে, যে বুক, যে হৃদয় শুকিয়ে গেছে তার উপরে ঝরে পড়ে। এই বুকের পরে, এই শব্দটা এত আধুনিক, এত আধুনিক, একেবারে পোস্ট মডার্ন, কি করে ওই সময় বসে লিখেছিল কল্পনা করা যায় না। এই আমি এই গানটা হঠাৎ মনে পড়লো বৃষ্টির জন্য, আর আমার সত্যি এই লাইনটা মনে পড়ছিল। তো এই এগুলো শুনে যেরকম একজন মনে হয় যে আমি আমার ভাষা বাংলা, এই বাংলার মুখ, বাংলার স্বর, বাংলার ত্বক, বাংলার গন্ধ, বাংলার স্পর্শ সব যদি না পায় একটা কবিতার মধ্যে, তাহলে তো সেটাকে অনুবাদ মনে হবে। সুতরাং অনুবাদকে মূলানুগ হতে হবে, আবার একই সঙ্গে তাকে কিন্তু বাঙালি পাঠকের উপযোগী করে তুলতে হবে। এটা পারা যায়, একটু ওই খাটলে এবং একটু প্রাণ দিলে পারা যায়। ওই আবেগটা ধরা। আবেগের জায়গাটা খুব জরুরি। ঠিক বলেছো, আবেগ। একদম। আমরা ভাষানগর নিয়ে নিশ্চয়ই আমার ওই ভীষণই একটা খুব ইন্টারেস্টিং ওই জায়গাটা, ওটা আমরা আসবো, কিন্তু তার আগে একটু শুনে নেব আপনি কাজ করেছেন অডিও সিডি প্রজেক্টে চিলিয়ান পোয়েট রাউল জুরিটা ওনার সঙ্গে, সেই সম্পর্কে সেই অভিজ্ঞতা নিয়ে যদি আমাদের ছোট করে একটু কিছু বলুন। খুব সংক্ষেপে বলি, রাউল জুরিতা প্রথম বইমেলায় এসেছিলেন আমাদের কলকাতা বইমেলায়। আজ থেকে প্রায় 12-13 বছর আগে হবে, সম্ভবত 2008 কিংবা 2007 এরকম একটা সময় উনি উদ্বোধন করতে এসেছিলেন। তিনি নিকানোর পাড়ার পরে, বিশেষ করে নিকানোর পাড়ার পরে, মানে পাবলো নেরুদা, তারপর নিকানোর পাড়া, এই নিকানোর পাড়ার পরে চিলিতে, অর্থাৎ ল্যাটিন আমেরিকার চিলি, সান্তিয়াগো, এই চিলিতে কিন্তু শোনা যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ। চিলিতে উনি খুব জনপ্রিয় কবি, এই রাউল জুরিতার সঙ্গে তখন কলকাতার বইমেলা হয়ে যাওয়ার পরে রাউল জুরিতার সঙ্গে তার স্ত্রী এসেছিলেন। তার স্ত্রী প্রায় সমস্ত দেখাশোনা করতেন, সবকিছু ঠিক করতেন। তো আমাদের কথাবার্তা হতে হতে কলকাতা বইমেলার মাঠে বসে, তখন 5 স্ট্রিটের উল্টো দিকে হতো বইমেলা, ওইখানে বসে চা খেতে খেতে, কফি খেতে খেতে আমরা ঠিক করলাম যে একটা অভিনব কাজ আমরা করব। তার আগে রাহুল জুরিতা আমার কবিতার ইংরেজি অনুবাদ করেছিল, শ্রী ইংরেজি অনুবাদ গুলো স্প্যানিশে করেছে। তো শুধু রাহুল তারপরে বললেন যে কি করা যায়। আমি তখন, আমার এক বন্ধুর পাশে ছিল, কিছু দূরে দাঁড়িয়ে ছিল, তিনি একটি বিখ্যাত অডিও ক্যাসেট কোম্পানির সিডির মালিক। তা আমি তাকে ডেকে বললাম যে একটা আইডিয়া আছে, আমি বাংলায় আমার কবিতাগুলো পড়ব, আর রাউল জুরিতার কবিতার বাংলা অনুবাদ করব, সেগুলোও আমি পড়ে দেব এক পিঠে। আর উল্টো দিকে হবে রাউল জুরিতা তার মূল কবিতা স্প্যানিশ ভাষায় সেগুলো পড়বে। এইভাবে একটা, আমরা প্রায় সারাদিন ধরে আমরা একটা অডিও স্টুডিওতে বসে রেকর্ড করলাম। সে এক দারুণ উত্তেজনা, দারুণ উত্তেজনা, খাওয়া নেই দাওয়া নেই, শুধু চা খাচ্ছি হই হই করে। ও স্ত্রী সব দেখাশোনা করছেন, স্ত্রী খুব সুন্দরী, খুব দেখাশোনা করছেন। মানে যতদূর মনে পড়ছে তিনি ব্রাজিলের মেয়ে, যতদূর মনে পড়ছে, এই মুহূর্তে তার নামটা ভুলে গেছি। কিন্তু এই রাউল জুরিতা তখন খুব স্টেডি ছিলেন যখন কলকাতা বইমেলায় এসেছিলেন। আমার সঙ্গে আর এই কিছুদিন আগে দেখা হয়েছে, এই 6 মাস আগে, 6 মাসকে 8-9 মাস আগে
ওকে এমবাসি থেকে দিল্লিতে নিয়ে আসা হয়েছিল সাহিত্য একাডেমির একটি অনুষ্ঠানে। আমি তখন আমাকেও তখন কবিতা পড়ার জন্য সাহিত্য একাডেমি আমন্ত্রণ জানায়। আরো ৩-৪ জন ভারতীয় কবি আমন্ত্রিত হয়েছিলেন, যেমন কেদারনাথ সিং, সচ্চিদানন্দন, কে কে দারওয়ালা, তারপরে অনামিকা, এরা আমরা ৫ জন, শিবপ্রকাশ, আমরা এই ৫-৬ জন মিলে কবিতা পড়েছিলাম আর রাহুল জুরিতা কবিতা পড়লাম। কিন্তু সেই তখন যে রাহুল জুরিতাকে দেখলাম এই ৮ মাস আগে, হুম। একেবারে ধ্বস্ত হয়ে গেছেন। প্রচুর জীবনের একটা বড় অংশ জেলখানায় কাটিয়েছেন তো, আর এখন বয়সও হয়েছে, পারছেন না। মানে নিকানোর পাড়া যেমন খুব স্টেডি ছিলেন, ৯০ বছর বয়সেও হন হন হুম। করে হেঁটে চলে যেতেন সিঁড়ি ভেঙে, কিন্তু নিকানোর পাড়ার সঙ্গে আমি ৭ দিন কাটিয়েছিলাম। আর এই রাউজুরিতাকে দেখলাম একেবারে তার শরীর ভেঙে গেছে, লুব্জ হয়ে গেছে, সাপোর্ট লাগছে হাঁটতে গেলে। তো দেখে খুব কষ্ট হলো। গলার স্বর অনেকটা কি ভারী গম্ভীর কণ্ঠ ছিল, স্বর অনেক পাতলা হয়ে গেছে। কিন্তু ওই সিডিটা যারা শুনবেন, সম্ভবত এটা ইউটিউবে আছে, যারা শুনবেন, আচ্ছা। তারা রাউজুরিতার কণ্ঠটা শুনলে খুব উপভোগ করবেন। আমি এই 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 সিডিতে আমি কবিতা, আমাকে রাউজুরিতাই বলেছিল যে তুমি এই কবিতাটা দিয়ে শুরু করো। সম্ভবত আমার যতদূর মনে পড়ছে, আমি ওই বেহালার ছেলেটা তখন তো দুর্দান্ত ফর্মে, সৌরভ। একদম। এবং এবং ঘটনাচক্রে তুমি যেখানে বসে আছো সেই দেশে তখন সৌরভ খেলতে গেছেন। হ্যাঁ। সেই সময় মানে মাঝরাত্রি পর্যন্ত তার ব্যাটিং দেখছি, অনেক রাত পর্যন্ত। সেই সময় দুর্দান্ত একটা সেঞ্চুরি করেছিল। পরের দিন সকালে আমি এই কবিতাটা লিখেছিলাম। আমার এই কবিতাটা লেখার পেছনে অবশ্য খুব মানে ব্রততী বন্দ্যোপাধ্যায় আমাকে ফোন করে বারবার বলছে, সুভদ্রা তুমি কবিতা লেখো, কবিতা লেখো, সৌরভকে নিয়ে একটা কবিতা লেখো। হম। এই এই মুহূর্তে কি একটু কয়েকটা লাইন আপনার থেকে এখন আমরা শুনতে পারি? বেহালার ছেলেটা। বেহালা কোনো গ্রাম নয়, বেহালা কোনো উপত্যকা নয়, বেহালা কোনো শহর নয়, বেহালা কোনো আঙুর ক্ষেত নয়। রাত 10:30টায় নক্ষত্রের আলোয় ট্রাম ভর্তি লোক। রাত 11টায় খিদিরপুরের দিক থেকে 5খানা 37 নম্বর ছুটে আসছে গোটা খিদিরপুর নিয়ে। রাত 12টায় ডায়মন্ড হারবার রোড চলতে শুরু করবে। ডায়মন্ড হারবার রোড কীর্তি নাশার মতো ছড়িয়ে পড়ল ভারতবর্ষে। কয়েক হাজার মাইল দূরে বেহালার ছেলেটা ব্যাট করছে। শান্ত কিন্তু রাগী, স্থির কিন্তু তেজি, সমাহিত কিন্তু ছটপট। মা দেখো কি সুন্দর দেখাচ্ছে আমাদের ছেলেটাকে। কে বলল কথাটা? আমি। কে আমি? তারাতলায় থাকো? না, আমি রাজারহাটে থাকি, আমি বারাসাতে থাকি, আমি বহরমপুর, আমি বালুরঘাট, আমি কুচবিহার। রাত্রি 12:30, আকাশ থমথমে, ভারতবর্ষের আকাশ চিরকালই থমথমে। জ্যোৎস্নায় ভরে গেছে ভারতবর্ষ। গরিবের ভারত, বড়লোকের ভারত, অভিজাত ভারত, দলিত ভারত। একটা দুরন্ত 6 মারল ছেলেটা। জ্যোৎস্না পার হয়ে বলটা গিয়ে পড়লো আসামের জঙ্গলে। সেখানে 3জন টেররিস্ট বসে আছে সাইনাইড খাবে বলে। 3জনই লাফিয়ে উঠল। আহ, মৃত্যু! দাঁড়াও, আর একটা 6 দেখে যেতে চায়। জ্যোৎস্না পার হয়ে বল এসে পড়লো এবার বম্বের ধারাভিতে, এশিয়ার সবচেয়ে বড় বস্তি। 3জন মারামারি করছিল রুটি তরকা নিয়ে, থেমে গেল। জোয়ারের মতো বেরিয়ে এলো গোটা ঝোপড়ি। খেতে না পাওয়া, জ্যোৎস্নায় থমকে দাঁড়ানো ভারতবর্ষ। জ্যোৎস্না পার হয়ে
পার হয়ে বল এসে পড়লো আমেদাবাদে। বল জিজ্ঞেস করলো, তোমরা কাকে পুড়িয়ে মারছো? বল এসে পড়লো শ্রীনগরে। বল জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমাদের? এত বছর ধরে একই ভুল করে চলেছো তোমরা। মা দেখো কি সুন্দর দেখাচ্ছে আমাদের ছেলেটাকে। কে কে বললো কথাটা? আমি। আমি কে? আমি ধর্ম, আমি অধর্ম, আমি ব্রাহ্মণ, আমি ম্যাথর, আমি রাস্তা ঝাঁট দিই, আমি ইট ভাটায় ইট তুলি, আমি কলেজে পড়ি, আমি জেলখানায়, আমি মাঠেই, আমি বস্তিতে, আমি বারোতলায়। আমাকে চিনলে না? আমি ভারতবর্ষ। ট্রাম লাইন চলে গেছে গরিবের ঘর ছুঁয়ে, অনন্ত নক্ষত্রে ঘেরা, ওটাই বেহালা, ওটাই ওর পাড়া। বিদ্যুৎ বেগে একটা বল ছুটে যাচ্ছে বাউন্ডারির বাইরে। গ্যালারি নয়, গোটা ভারতবর্ষ উঠে দাঁড়িয়েছে এত রাতে, ধর্ম ভুলে, জাতি ভুলে, দাঙ্গা ভুলে। বলটা কোথায় গিয়ে পড়লো একটু দেখবে তো। থ্যাংক ইউ সো মাচ স্যার। আফটার থেকে আজকে এই কবিতাটি আমাদের আলাপি আসর শুধু সমৃদ্ধ না, ভীষণ ভাবে আমাদের সব ভিউয়ার্সদের মন ছুঁয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ। আমরা অনেক জায়গায় পড়েছি, অনেক ইন্টারভিউতে আপনার সাথে শ্রদ্ধেয় সুনীল গঙ্গোপাধ্যায়ের ভীষণ মনের মানুষ, মনের কাছের মানুষ একজন, খুব সুন্দর একটি সম্পর্ক। সেই ব্যাপারে একটু যদি আমাদের সবাইকে বলেন। আমি তো কৃষ্ণনগর থেকে কলকাতায় এসেছিলাম। তো কলকাতায়, কৃষ্ণনগর থেকে কলকাতায় আসতে গেলেও না ভিসা লাগে। এটা যারা আসেন কলকাতার বাইরে থেকে, যারা কলকাতায় আসেন, এসে পা রাখতে চান, তাদের অনেক সমস্যা করতে আমার হয়েছিল। কিন্তু আমার কাছে তখন, ইতিমধ্যেই আমার কাছে তখন একটা ভিসা ছিল। একেবারে কৃষ্ণনগরে যখন আমার প্রথম বই বেরিয়েছে, সেই বই নিয়ে গিয়ে সুনীলদাকে দিয়ে এসেছি কৃষ্ণনগর থেকে। তো ফলে আমি একটা ভিসা পেয়েছি ওর কাছ থেকে। বইটির তিনি প্রশংসা করে আমাকে চিঠি লিখেছিলেন। তো ভিসার নাম হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়। এই ভিসাটা আমার আজও আমার পকেটে আছে, মানে আমার বুকে আছে। এই ভিসাটা আমার খুব দরকার ছিল, এবং এটা বিশেষ করে সেই তরুণ বয়সে, যখন আমি একজন তরুণ অধ্যাপক হিসেবে কলকাতায় এলাম চাকরি নিয়ে, তখন খুব দরকার ছিল। এরপরে তো খুবই ঘনিষ্ঠতা হয় সুনীলদার বাড়িতে, দিনের পর দিন জ্বালিয়েছি অনেক সুনীলদাকে। একসঙ্গে সুনীলদার সঙ্গে বহু জায়গায় গিয়েছি। শেষের দিকে একটা মনে পড়ছে, আমরা সবাই একসঙ্গে গোয়াতে গিয়েছি। আমরা আমরা মানে আমরা অনেকজন গোয়াতে, আমাদের গোয়াতে বেড়াতে যাইনি, গোয়াতে গিয়েছিলাম আমাদের একটা সাহিত্য একাডেমির সাহিত্য সভা। সেখানে সুনীলদা প্রেসিডেন্ট। আমাকে কবিতা পড়তে হয়েছিল, মল্লিকাকে কবিতা পড়তে হয়েছিল। কবিতা পড়ার জন্য সাহিত্য একাডেমি থেকে আমন্ত্রণ ছিল। সঙ্গে গিয়েছিলেন স্বাতী গঙ্গোপাধ্যায়, স্বাতীদি। এবং আমাদের সঙ্গে ছিল আমাদের কিশোর পুত্র। সেই সময় তারা কৈশোর কাটিয়ে এসে একটা বিরাট বিরাট বড় হয়ে গেলাম, এরা ওটা হাত ভাত নিয়ে তখন সে ঘুরছে। সে তখন 17-18-তে পা দিয়েছে। আমাদের ছেলে তখন রোরো, তাকে নিয়ে গেছে। তো ফলে খুব সুন্দর কেটেছিল। বহু জায়গায় সুনীলদার সঙ্গে ঘুরেছি, কিন্তু আমেরিকাতে, ভারতবর্ষের বিভিন্ন জায়গায়। এত সুন্দর কেটেছিল গোয়াতে, ভাবা যায়। তো আমরা এতজন ছিলাম, তো খুব সুন্দর একটা কেটেছে। কিন্তু সুনীলদা যখন চলে গেলেন, নবমী নিশীতে 2012 সালে,
সেদিন আমি নিউ ইয়র্ক শহরে, নিউ ইয়র্কে তখন একটা ঝড় আসছে, ভয়ঙ্কর ঝড়। সেই সময় 2012-তে একটা কুখ্যাত ঝড় এসেছিল, নামটা ভুলে গেলাম, খুব কুখ্যাত ঝড়। সেই ঝড়টা একেবারে বিশেষ করে ইস্ট কোস্ট, মানে সে ওদিকে বস্টন থেকে শুরু করে নিউ ইয়র্ক পর্যন্ত তছনছ করে দিয়েছিল, কোমর পর্যন্ত জল দাঁড়িয়ে গেছিল বস্টন, নিউ জার্সিতে। তো সেই ঝড়টা শুরু, তার পরের দিন আমার চলে যাওয়ার কথা হচ্ছে টরেন্টোতে, কানাডায়। কানাডায় যাব, সেখানে একটা বিরাট সাহিত্য, আন্তর্জাতিক সাহিত্য সভা চলছে, 7 দিন ধরে চলে, সম্ভবত পৃথিবীর সবচেয়ে বড় সাহিত্য সম্মেলন। এটার নাম হচ্ছে ফেস্টিভ্যাল অফ, নামটা হচ্ছে IOFA, এরকম একটা নাম। তো ওটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অফ অথর্স। তো সেইখানে চলে যাওয়ার কথা, কিন্তু ঠিক ওই রাত্রিবেলা ম্যানহাটনে আমি তখন রাস্তা দিয়ে হাঁটছি, গাড়ি থেকে নেমে, ঠিক তখনই আমার সঙ্গে আমার বন্ধু ছিল, তার ফোনে, তার মোবাইলে একটি ফোন এলো, সুনীল দার নেই। মানে আমি জাস্ট একেবারে স্ট্যাচু অফ লিবার্টির মতো দাঁড়িয়ে গেলাম ম্যানহাটনে, মনে হচ্ছে বজ্রাহত হলো। আমার প্রথমেই মনে হলো, সমস্ত ধাক্কার সামনে আমার প্রথমে মনে হলো, কালকে আমি টরেন্টোর প্লেনে উঠবো না, কালকে আমি দিল্লির প্লেনে উঠবো। কিন্তু সেটা কিছুতেই সম্ভব হলো না। আমার বন্ধু সেটা করে দিতে পারলো না, আর সবাইকে ফোনাফুনি করে সেটা সম্ভব হলো। অত্যন্ত ভগ্ন হৃদয়ে মাথা নিচু করে আমি টরেন্টোর বিমানে গিয়ে উঠলাম। আর তো কোনো পথ নেই, কিছু করতে পারবো না, আমি নিউ ইয়র্ক শহরেও থাকতে পারবো, আমাকে ওখানেই যেতে হবে। ওখানে গেলাম, ভয়ঙ্কর টরেন্টোতে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি এসে পৌঁছলো, কেন ওটা ইস্ট কোস্ট দিয়ে কানাডা, ওই টরেন্টোর দিকটা কাছে, ফলে ওখানে এসেও আছে পড়লো। এবং আমার ওখানে কবিতা পাঠ বা সাহিত্য সভায় অংশ নেওয়ার পরে শুধু সারাক্ষণ সুনীলদার কথা মনে হচ্ছে। আমি কবিতা পড়তে উঠে শুধু সুনীলদার কথাই বললাম, তারপরে কোনো রকমে আমার দুটো কবিতা পড়ে নেমে এলাম। তো এইরকম অবস্থায় আমার খুব যেটা মনে হলো যে এই মুহূর্তে আমাকে কলকাতায় যেতে হবে, মুহূর্তে কলকাতায় যেতে হবে। কিন্তু ওই ফেস্টিভ্যালের যারা কর্মকর্তা তারা এসে আমাকে আলাদা করে ডেকে নিয়ে গিয়ে বললো যে তোমার ফ্লাইট ক্যান্সেল হয়েছে, ইউ ক্যানট রিটার্ন টু ইন্ডিয়া রাইট নাও। শুধু তোমার ফ্লাইট ক্যান্সেল হয়নি, 2256টা ফ্লাইট ক্যান্সেল হয়েছে। আমি তো মানে মাথায় হাত দিয়ে বসে থাকি। ওরা শুধু আমাকে বলে গেল, এই হোটেলেই তুমি থাকতে পারবে, অনুষ্ঠান শেষ হয়ে গেছে কিছু না, এই অনুষ্ঠানে ঝড় ঝড় কমলে আমরা তোমাকে, বৃষ্টি কমলে আবার যখন নতুন করে প্লেন চলতে শুরু করবে, আমরা প্রতি মুহূর্তে চেষ্টা করছি যে কোনো প্লেন আমরা পেলে তোমাকে তুলে দেবো, যে প্লেন ইন্ডিয়াতে যাচ্ছে আমরা তুলে দেবো তোমাকে। এইভাবে আমাকে ওখানে 3 দিন আটকে থাকতে হবে, এবং সেটা অত্যন্ত বিলাসবহুল একটি হোটেল, আর টরেন্টোর একেবারে বুকে, অত্যন্ত বিলাসবহুল হোটেল। এবং ওরা যদি আমাকে বলতো যে না, আমাদের কাজ শেষ হয়ে গেছে, তুমি বাড়ি যাও, আমি কিন্তু ভয়ঙ্কর দুর্ঘটনার মধ্যে পড়তাম। ওরা এত ভালো, এত সুন্দর, ওরা সব ব্যবস্থা করেছিল, ওখানেই আরো 3 দিন থাকার ব্যবস্থা। এটা কিন্তু আমার মন তো পড়ে রয়েছে সুনীলদার জন্য। যখন আমি পৌঁছলাম, তার পরের দিন তার আহ, শোক সভা, আমি তো দেখতে পাইনি, এই জন্য আমার জীবনে একটা খুব আফসোস।
কিন্তু আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে একটা হাসি খুশি মানুষ, লেখার ব্যাপারে 200% একেবারে ডেডিকেটেড। রাত্রি 12টা 1টা 2টোর সময় যদি ঘুমোতেন, এটা সমস্ত লেখকের শোনা উচিত, সমস্ত লেখকের এটা শেখার মতো ঘটনা। রাত্রি 2টোর সময় যদি ঘুমোতেন, ঠিক সকাল 6:30 থেকে ঘুম থেকে উঠে 7টা থেকে 7টা 15-র মধ্যে লেখার টেবিলে বসতেন। আমি নিজে চোখে দেখেছি, গোয়াতে দেখেছি, কোচিনে দেখেছি, দিল্লিতে দেখেছি। এইটা উনি করতেন। যত রাতেই উনি ঘুমোতে যান না কেন, ঠিক পরের দিন সকালবেলায় একেবারে লেখার টেবিলে বসেই যেত ঠিক 7টা। সুতরাং আমার কাছে স্মৃতি সুনিন্দার চলে যাওয়ার ব্যাপারটা না, সদা হাস্যময়, যেন ওকে সঙ্গে কথা বললে মনে হতো কারোর উপরে কোনো রাগ নেই। অভিমান থাকতে পারে, কারোর উপর রাগ নেই, ক্রোধ নেই, কোনো জ্বালা নেই, যন্ত্রণা নেই। এই এখন যে দেখি অনেক লেখকদের মধ্যে কে কোথায় চান্স পেলো কি পেলো না, কে কোথায় কৃত্তিবাসে তার লেখা ছাপা হলো কি হলো না, তাই নিয়ে ফেসবুকে যা করে এরা, মানে মায়া হয় এদেরকে দেখলে, করুণা হয়, কষ্ট হয়, আবার বুকে জড়িয়েও ধরতে ইচ্ছে করে। কিন্তু সুনিন্দাকে দেখে কোনোদিন মনে হয় যে কে দুঃখ দিয়েছে, কে কষ্ট দিয়েছে, বহু লোক বহু যন্ত্রণা দিয়েছে, বহু কষ্ট দিয়েছে। মৃত্যুর মৃত্যুর 1 সপ্তাহ আগে তসলিমা নাসরিন যে ভয়ঙ্কর ইন্টারভিউ দিয়েছিল, সেটা তো সুনিন্দার মৃত্যুর আর একটা অন্যতম কারণ। সেটা ভাবা যায় সুনীল গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে সারা জীবন কখনো যে অভিযোগ তার বিরুদ্ধে আসেনি, সেই ভয়ঙ্কর অভিযোগ তসলিমা করেছিল। তো আমার মনে হয় এই মানুষটা কারোর সম্পর্কে কোনো অভিযোগ করেননি, কোনোদিন শুনিনি। এত মিশেছি, এত বছর ধরে দেখেছি, কারোর সম্পর্কে, তার সমসাময়িক বন্ধুদের সম্পর্কে তো একটাও খারাপ কথা বলতো না। এটা শেখার মতো। সেই সুনীল গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে আমরা কতটুকু শিখতে পারলাম, এটা শেখার দরকার ছিল। আজকে এই সুনিলদার কথা প্রসঙ্গ তুমি বললেই আমার এই কথাগুলো মনে হয়। আর আপনি এত সুন্দরভাবে সেই সব মুহূর্তগুলো এত সাবলীল ভাবে আমাদের সাথে ভাগ করে নিলেন। আপনার আমি পুরো বুঝতেই মনেই হচ্ছিল অনেক বেদনার সাথে অনেক কিছু আপনার ভাগ করছেন, কিন্তু আহ, আমরা সত্যি অনেকটা পেলাম আজকে এই আলাপচারিতার মধ্যে দিয়ে। আজকে সত্যি আমরা একদম শেষের মুহূর্তে চলে এসেছি। এখনো মনে হচ্ছে কত কিছু কথা আমার বলা হলো না, শোনা হলো না, সব থেকে বড় কথা জানা হলো না। তাই জন্য বোধহয় নিশ্চয়ই আপনাকে আমরা আবার চাইবো আলাপি আসরে। কিন্তু মল্লিকাদির কথা যদি আমরা আজকে না বলি, আমাদের এই পর্ব সমাপ্ত করা সম্ভব হবে না। অত্যন্ত মনের কাছের একজন আমাদের মানুষ, আমরা সবাই তাকে আমরা একদমই মিস করি। কিন্তু কোন সুখস্মৃতি আমি চাইবো যেটা আজকে আমাদের সাথে ভাগ করে নেবেন, আপনাদের সুখস্মৃতি। আমরা আমি তখন কৃষ্ণনগর স্টেশন থেকে 9:42 একটা লোকাল ট্রেন এইটা ধরে কল্যাণী ইউনিভার্সিটিতে আসতাম। সে বছর আমি তখন 3rd ইয়ারের ছাত্র, আর সে বছর নতুন ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন হয়েছে। তো আমার এক বন্ধু ছিল, সে খুব পাজি, খুব দুষ্টু ছেলে, ইকোনমিক্স পড়তে, ব্রিলিয়ান্ট ছাত্র। তো সে আমাকে হঠাৎ ডেকে, আলাদা করে ডেকে নিয়ে এসে ট্রেনের কম্পার্টমেন্টের মধ্যে বলছে, ওই যে জানলার কোনায় একটা নিউকামার, বুঝলি, আমাদের ফ্রেশার, সোশিওলজিতে অনার্স নিয়ে ভর্তি হয়েছে। আমি তাই নাকি? শোন শোন, ওকে ওকে র্যাগিং করতে হবে। ওই যে কোনায় বসে আছে, রোগা ছিপছিপে, মানে প্রায় বেতস পাতার মতো ছিপছিপে, লম্বা, ওই মেয়েটিকে তুই র্যাগিং করতে পারবি? তো আমি বললাম যে আমাকে যখন করতে বলছো আমি তখন যাবো, র্যাগিং করবো। কিন্তু খুব সাবধান, ও কিন্তু আমার কাছে খবর, আমাদের কাছে খবর আছে, ব্রিলিয়ান্ট ছাত্রী, প্রচুর নম্বর টম্বর পায়, প্রচুর পড়াশোনা করে, প্রচুর বইপত্র পড়ে, খুব সাবধানে যাওয়া। তো আমি ভয়ে ভয়ে গেলাম, গিয়ে আমি উল্টো দিকে বসলাম।
বসে র্যাগিং শুরু করলাম, কেন আমাকে সবকিছুতে র্যাগিং করতে বলতো আমার বন্ধুরা, কেন বলতো আমি জানি না। তো র্যাগিং হচ্ছে হচ্ছে প্রায় 15-20 মিনিট র্যাগিং চালানোর পরে আমি উঠে বন্ধুর কাছে ফিরে এলাম। বলছে সে বন্ধু, যে কিরে কি হলো, উঠে চলে এলি, কি ব্যাপার? আমি বললাম, আমাকে তুমি র্যাগিং করতে পাঠালে, কিন্তু আমি তো নিজেই র্যাগড হয়ে ফিরে এলাম, আমি তো র্যাগড হয়ে গেলাম। তো বলছি সেই রকম, একই কাণ্ড, কি হয়েছে বল, আমি সব বলবো কেন, আমি তো র্যাগড হয়ে ফিরে এলাম। তো এইটা বলার পরে বন্ধুরা সবাই খুব মজা করতে শুরু করলো। তারপরে ট্রেনের কোচে বা লাইব্রেরিতে, ওদের ডিপার্টমেন্ট আলাদা ছিল, আমাদের পাশের ডিপার্টমেন্ট, আমার ইংলিশ, মল্লিকা সোশিওলজি। তখন প্রায় দেখা হতো, প্রচুর ও বান্ধবীদের সঙ্গে হই হই করে চলে যাচ্ছে, ফিরে আসছে, আবার ট্রেনে উঠছে, আবার দেখা হচ্ছে, আবার ইউনিভার্সিটির লাইব্রেরিতে গিয়ে দেখা হলো। আমাদের ইউনিভার্সিটিটা ছিল তখন, কল্যাণ ইউনিভার্সিটি ভারী সুন্দর ছিল, হয়তো এখনো আছে, ভারী সুন্দর ছিল, চারপাশে গাছপালা সবুজ ভর্তি একেবারে, ছোট ছোট মাঝখানে ছোট ছোট বিল্ডিং। হ্যাঁ, বেশ একটা বিদেশি ইউনিভার্সিটির মতো একটা মেজাজ ছিল, ছোট ছোট ডিপার্টমেন্ট। নতুন হয়েছে ইউনিভার্সিটিটা, 70 দশকের মাঝামাঝি আমরা সময়কার কথা বলছি, সবে নকশাল আন্দোলনের প্রায় শেষের দিকে এসে পৌঁছেছে। হ্যাঁ, তো খুব কঠিন সময়, আমরা 70 দশকে মানুষ হয়েছি, কিন্তু সেটা আর একটা গল্প, সে আরো একটা 1 ঘন্টা লাগবে, সে একটা জীবন। তো এই হচ্ছে আলাপ। আর এই আলাপের পরে প্রেম, তারপরে বিবাহ, তারপরে সংসার, এর মধ্যে দিয়ে জীবন। তবে আমার শেষ আমি যে কথাটা বলবো, মল্লিকার লেখালেখি যখন আমি আবার নতুন করে করি, তখন আমার একটাই আক্ষেপ তৈরি হয়, যে যেভাবে মল্লিকা নিজের জীবনের 25 বছর, 25 থেকে 30 বছর আমি বলবো, ওর লেখার সময়, এই যে 30 বছর লিখে গেছে, 16টা কবিতার বই, 3টে উপন্যাস, সীতায়ন, শ্লীলতাহানির পরে, এবং শেষ উপন্যাস যেটা প্রায় ও মৃত্যুশয্যায় লিখেছেন, 300 পাতার উপন্যাস, কবির বৌঠান, কাদম্বরী দেবীকে নিয়ে মূলত। ওটাই ওটাই প্রথম উপন্যাস, তারপরে আরো কেউ কেউ কাদম্বরী দেবীকে নিয়ে লিখেছেন, কিন্তু মল্লিকাই প্রথম লিখেছে। তো আমার কাছে মনে হয়েছে যে এই বই, এবং 3টি গবেষণা গ্রন্থ, স্ত্রীলিঙ্গ নির্মাণ এবং আরো 2টি, পুরুষ নয় পুরুষতন্ত্র, এবং একটি গবেষণা গ্রন্থ। তো আমার মনে হচ্ছে এই 16টা এবং 6, এই 22টা বইয়ে মল্লিকা যে মানবী বিদ্যাকে যেভাবে প্রতিষ্ঠিত করে গেছে, মানবী বিদ্যা চর্চাকে যেভাবে কবিতা দিয়ে, উপন্যাস দিয়ে, গবেষণা দিয়ে, প্রবন্ধ দিয়ে যেভাবে সেটাকে দাঁড় করিয়ে রেখে গেছে, পরবর্তী সময়ে আরেকজন মল্লিকা এলো না, তাও তো অনেকদিন হয়ে গেল, আরেকজন মল্লিকা এলো না যে মল্লিকার মতো এত বোল্ডলি। এখন এই মুহূর্তে মল্লিকার প্রয়োজন আরো বেশি, আমি অনুভব করি। সেইভাবে বাংলা কবিতায়, বাংলা গদ্যে আরেকজন মল্লিকাকে খুব দরকার ছিল, কিন্তু এখনো দেখতে পাচ্ছি না। এই একটা জায়গায় আমার আক্ষেপ। আমার মনে হচ্ছে যে একজনকে তো টর্চ বেয়ারার হতে হয়, টর্চটা তো আরেকজনকে নিয়ে যেতে হয়। হয়তো কেউ আছে, গোপনে আছে, হয়তো সামনে আসেনি, হঠাৎ বন্যী শিকার মতো জ্বলে উঠবে একদিন, আমি সেই বন্যী শিকার দিতে তাকিয়ে আছি। ভারী ভারী সুন্দর একটা মুহূর্ত। অ্যান্ড আমরাও আপনার এই আশা ইচ্ছে এটাও যেন আপনি মানে পূর্ণ হয়, আপনি দেখতে পারেন, আপনার ভালো লাগবে নিশ্চয়ই। একদম আমার শেষ প্রশ্ন, আপনি নিজেকে কিভাবে চাইবেন আমরা সবাই আপনাকে মনে রাখি? আমার যদি, দেখো, আমি 2 দিন আগে ফেসবুকে একটা কথা লিখেছি,
যে আমি 40 বছর ধরে নিয়তির পায়ের কাছে বসে আছি একটা লাইন পাবো বলে। সরস্বতী আমাকে বলবেন এই নে একটা লাইন দিলাম তোকে, তাহলেই আমি খুশি। আমার আর এর থেকে বেশি কিছু চাওয়ার নেই। আর কিভাবে মনে রাখবে, হাউ টু বি রিমেম্বার্ড বাই ইউ অর বাই পস্টারিটি, সে বড় কঠিন যায়। পস্টারিটি কি সিদ্ধান্ত নেবে সমস্ত বই ফেলে দিতে পারে, সম্পূর্ণ ফরগটন হয়ে যাবে, কতজনকে আর মনে রাখে মানুষ। কিন্তু আমার একটা কবিতা বা একটা লাইনও যদি মানুষের মনে থাকে, যদি ঘুরে বেড়ায়, যদি এক প্রজন্ম থেকে আর এক প্রজন্মের কাছে পৌঁছয়, তাহলে আমি মনে করব যে আমি এই যে 40 বছর ধরে প্রতিদিন প্রতি সকালে লিখি বা না লিখলাম, কবিতার জন্য আমি টেবিলে বসি 3 ঘন্টা 4 ঘন্টা, তারপরে স্নান খাওয়া দাওয়া করে হয়তো কলেজে পড়াতে যাই, আমার এই জীবনটা তাহলে সার্থক হবে। যে আমি যে এই 40 বছর ধরে এই কাজটা করে গেছি, আর ক বছর করবো সে তো ভবিতব্যের হাতে, আমরা কেউ জানি না। এই আমরা যদি কোভিড সার্ভাইভ করতে পারি তাহলেই একটা বিরাট জয় হবে বলে মনে হয়। সেদিকেই তাকিয়ে আছি, একটা লাইনের দিকে তাকিয়ে আছি, বা কোভিড উত্তর, মানে পোস্ট কোভিড একটা সুন্দর পৃথিবীর দিকে আমি এবং আমরা সবাই তাকিয়ে আছি। আবার সবার সঙ্গে দেখা হবে, আর আমাদের মাস্ক পরতে হবে না, হাতে বারবার স্যানিটাইজার দিতে হবে না। আমি এরকম একটা সুন্দর পৃথিবীর দিকে তাকিয়ে আছি। সেই আশাই আমাদের সবার রইল। খুব ভালো লাগলো আপনার এই সময় আমাদের আলাপি আসর পেয়ে। আরো যেমন বললাম, আরো অনেক কিছু বাকি রয়ে গেল। আশা করব আমরা আপনাকে আবার পরবর্তীকালে কোনো পর্বে পাবো। সবাই সবাইকে ধন্যবাদ, যারা দেখছেন, যারা শুনছেন, সবাইকে ধন্যবাদ। তোমাদের আলাপি আসরকে আমার বিশেষভাবে কৃতজ্ঞতা, ধন্যবাদ। এতক্ষণ ধরে তোমরা এটা করলে, সবাই শুনছে এত ধৈর্য ধরে, এতক্ষণ শোনা খুব কঠিন। আমি তো আমার নিজেকেই শুনতে পারিনি এতক্ষণ ধরে। যারা শুনলেন তাদেরকে বিশেষ কৃতজ্ঞতা জানাই। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের তোমরা সবাই সমৃদ্ধ করতে থাকবেন। সবাই ভালো থাকো, হ্যাঁ, ঠিক আছে। ভালো থাকবেন। নমস্কার। নমস্কার। আজ কবি সুবোধ সরকারের সঙ্গে এই আলাপচারিতার মধ্যে দিয়ে উঠে এলো কত অজানা স্মৃতি। আমরা সন্ধান পেলাম ওনার কবিতা লেখার উৎস, কিভাবে একটি হাসি বদলে দিল বাকি সময়টা। আরো উঠে এলো আমাদের প্রিয় শ্রদ্ধেয় সুনীল গঙ্গোপাধ্যায়, মল্লিকাদির কথা। কেমন লাগলো আজকের পর্ব? নিশ্চয়ই জানাবেন। আর দেখতে থাকবেন, সঙ্গে থাকবেন আলাপ ই আসরে। খুব ভালো থাকুন। নমস্কার।